ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সবথেকে শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে? টিম ইন্ডিয়া ইতিমধ্যেই কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে যে 5 ম্যাচের সিরিজ তার যে দল যে স্কোয়াড সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং এই স্কোয়াডে একদিকে যেমন বেশ কিছু নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে, পাশাপাশি বেশ কিছু পুরনো প্লেয়ার যাদের এই দলে থাকার কথা ছিল তাদেরকে এই দল থেকে সাইডলাইন করে দেওয়া হয়েছে এবং এই দলটা এই স্কোয়াডটা কেমন হয়েছে তার যেটা রিভিউ সেটা আমরা অলরেডি করেছিলাম, যার ভিডিওটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাট আজকের ভিডিওতে আমরা মেনলি যেটা আলোচনা করবো যে ভারতের বেস্ট পসিবল প্লেইং 11 সেটা কি হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজ, তাও ইংল্যান্ডের হোম গ্রাউন্ডে একদমই সুইং কন্ডিশনে। ব্যাপারটা কিন্তু মোটেও সহজ হবে না। শেষবার যখন ভারত সেখানে গিয়েছিল সেইবার কিন্তু সিরিজ ভারত জিততে পারেনি। এইবারে ভারত নিশ্চিতভাবে আশা রাখবে যাতে সেখানে গিয়ে সিরিজটাকে জিততে পারে। তো ভারতের বেস্ট পসিবল প্লেইং 11টা কি হতে পারে আসুন দেখে নিই। ওপেনিং ডিপার্টমেন্টে নিশ্চিতভাবে আমরা দেখতে পাবো কেএল রাহুল এবং ইয়াশস্বী জয়সওয়ালকে। দেখুন কেএল রাহুল আমরা বারংবার দেখেছি ওপেনিং ডিপার্টমেন্টে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করে এবং অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও যে ম্যাচগুলোতে তাকে ওপেনিং করানো হয়েছিল সে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। তো নিশ্চিতভাবে কেএল রাহুল একজন খুবই ভরসাযোগ্য ওপেনার। অন্যদিকে ইয়াশস্বী জয়সওয়াল ভারতীয় দলের এই মুহূর্তে অন্যতম বেস্ট ওপেনার, তাকে ছাড়া ওপেনিং ডিপার্টমেন্টে কিন্তু কল্পনা করা যায় না। তো ইয়াশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের যে এই ওপেনিং জুটি হোপফুলি অস্ট্রেলিয়াতে কিছু ম্যাচে সাকসেস এনেছিল এবং এখানেও ইংল্যান্ড সিরিজে হয়তো সাকসেস আনবে, আমরা আশা রাখতে পারি। এই দুজন কিন্তু যথেষ্ট ভরসাযোগ্য ক্রিকেটার। এরপরে নাম্বার 3, এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে নাম্বার 3-তে খেলছে ভারতের ক্যাপ্টেন, দ্যাট ইজ শুভমান গিল। এবং শুভমান গিল নিশ্চিতভাবে ভারতের বেস্ট পসিবল ক্যাপ্টেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেমনটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম। তো শুভমান গিল 3 নম্বর জায়গাটাতে খেলবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এই মুহূর্তে শুভমান গিল যে টাইপের ফর্মে রয়েছে, গুজরাটের হয়ে যে টাইপের ইনিংসে খেলছে, হোপফুলি ইংল্যান্ড মাটিতে গিয়েও কিন্তু সেগুলো সে রিপিট করতে পারবে, এমনটা আমরা আশা রাখতে পারি। অ্যাট দ্য সেম টাইম এবার 4 নম্বর জায়গাটায় গিয়ে খেলবে, এখানেই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। দেখুন এতদিন পর্যন্ত 4 নম্বর জায়গাটাতে খেলে আসছিল কিন্তু বিরাট কোহলি, এবার বিরাট কোহলি কিন্তু সেখানে নেই। তো বিরাট কোহলির জায়গায় যে অপশনগুলো রয়েছে, দেখুন সরফরাজ খানকে এই দলের মধ্যে রাখা হয়নি। তো গত সিরিজে সরফরাজ ছিল এখানে, এই সিরিজে সরফরাজ কিন্তু নেই। তো ভারতীয় দলের কাছে যে সমস্ত অপশনগুলো রয়েছে মিডল অর্ডারে খেলানোর জন্য এই 4 নম্বর জায়গাটা বিশেষ করে, সেটা হচ্ছে প্রথমত সাই সুদর্শন, দ্বিতীয় হচ্ছে করুণ নায়ার, তৃতীয় হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। দেখুন নীতিশ কুমার রেড্ডি যথেষ্ট ভালো কোয়ালিটির ব্যাটসম্যান এবং অস্ট্রেলিয়া সিরিজে ডাউন দি অর্ডারে ব্যাট করছিল, বাট মিডল অর্ডারে তাকে কি খেলানো যেতে পারে, তাকে কি উপরে নিয়ে আসা যেতে পারে, আর একটু বেটার তার থেকে কি এক্সপেক্ট করা যেতে পারে, এটা হতেই পারে। কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে যদি এই জায়গা খেলানো হয় তাহলে ডাউন দি অর্ডারে আরেকটা ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা পড়বে, সেটা কি হতে পারে? তো আমার মনে হয় ভারতীয় দলে নীতিশ কুমার রেড্ডি, সাই সুদর্শন এবং করুণ নায়ার, এই 3 জনের মধ্যে যে কোনো 2 জন জায়গা পাবে এবং এই 2 জনের মধ্যে আমার মনে হয় প্রথমত নীতিশ কুমার রেড্ডির জায়গাটা এই দলে প্রায় কনফার্ম বলাই যায় এবং দ্বিতীয় সাই সুদর্শন এবং করুণ নায়ার, এই 2 জনের মধ্যে কে হবে যে 4 নম্বরে খেলবে। নীতিশকে যদি আমি একটু নিচের দিকেই রাখি আগের সিরিজের মতো, তো 4 নম্বর জায়গাটাতে দেখুন করুণ নায়ার, সে কিন্তু একটা পুরনো প্লেয়ার, দীর্ঘদিন ধরে সে কিন্তু ভারতীয় দলের হয়ে খেলেছে, যদিও বিগত কয়েক বছর সে দল থেকে বাদ ছিল। করুণ নায়ার ফিরেছে। অন্যদিকে সাই সুদর্শন, যে টাইপের ফর্মে সাই সুদর্শন রয়েছে, আইপিএলে যে টাইপের পারফরমেন্স করেছে, আমার মনে হয় করুণ নায়ারের থেকে এখানে কিন্তু সাই সুদর্শন বেশ কিছুটা এগিয়ে রয়েছে এই জায়গাতে ভারতীয় দলে যুক্ত হওয়ার জন্য। কারণ করুণ নায়ার ডোমেস্টিকে ভালো খেলেছিল, তার আইপিএল সিজনটা কিন্তু খুব খারাপ গেছে। তো ফর্মের দিক দিয়ে দেখতে গেলে সাই সুদর্শন কিন্তু এই মুহূর্তে অনেক বেশি ভালো ফর্মে রয়েছে। তো সাই সুদর্শন নো ডাউট এই দলে কিন্তু জায়গা পেতে চলেছে নাম্বার 4-এ, আমার কিন্তু এমনটাই মনে হয়। আপনার কি মনে হয় 4 নম্বরে আপনি কাকে খেলাবেন? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এরপর ভারতীয় দলের নাম্বার 5, দ্যাট ইজ ঋষভ পান্ত। এই 5 নম্বর জায়গাটাতে হোপফুলি ঋষভ পান্তকে খেলানো হবে, অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা জায়গা এবং ঋষভ পান্ত যে টাইপের অ্যাটাকিং ক্রিকেট খেলে, আমার মনে হয় এই জায়গাতে দায়িত্ব নেওয়ার জন্য একদম পারফেক্ট ব্যক্তি এবং ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সেদিক দিয়ে আমার মনে হয় একদম সঠিক সিদ্ধান্ত। কারণ ঋষভ পান্ত ক্যাপ্টেন্সি থেকে ভাইস ক্যাপ্টেন্সিতে এই মুহূর্তে আমার মনে হয় অনেকটা বেটার। ঋষভের পরে 6 নম্বর জায়গাটাতে কে খেলবে, এখানেই কিন্তু প্রশ্নগুলো উঠছে। দেখুন রবীন্দ্র জাদেজাকে আপনাকে খেলাতেই হবে, একজন সিনিয়র প্লেয়ার, তাকে আপনি কত নম্বরে ব্যাট করাবেন, 8 নম্বরে নাকি 6 নম্বরে? দেখুন রবীন্দ্র জাদেজাকে আমি যদি 7 কি 8-এও ধরে নিই, এখানেই আপনাকে অ্যাডজাস্ট করতে হবে নীতিশ কুমার রেড্ডিকে নাম্বার 6, কারণ এই প্লেয়ারটার মধ্যে এবিলিটি আছে বড় ইনিংস খেলা, যেটা আমরা অস্ট্রেলিয়া সিরিজে দেখেছি। তো নীতিশ কুমার রেড্ডি আমার মনে হয় 6 নম্বর জায়গাটাতে খেলবে। 7 নম্বরে
যদি আপনি রবীন্দ্র জাদেজাকে খেলান সেটাও কিন্তু খুব একটা খারাপ ডিসিশন হবে না। এবং এরপরে 8 নম্বর জায়গাটাতে কাকে খেলাবো তার আগে আমি চলে যাবো একবার ভারতের বোলিং ডিপার্টমেন্টটাকে সেট করতে। দেখুন ভারতের যে বোলিং ডিপার্টমেন্ট, এই বোলিং ডিপার্টমেন্টে পেস বোলার হিসেবে নিশ্চিতভাবে জাসপ্রীত বুমরার জায়গাটা এখানে কিন্তু কনফার্ম। জাসপ্রীত বুমরা নো ডাউট ভারতের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স। তো বুমরা নিশ্চিতভাবে এইখানে ভারতীয় দলের সুযোগ পাচ্ছে, বাট বুমরার সমস্যা হচ্ছে 3টে ম্যাচের পরে বুমরা কিন্তু চলে যাবে, কারণ এরকমটাই সে বিসিসিআইকে আবেদন করেছে। 3 ম্যাচ আমি খেলবো, তার বেশি খেলবো না, কারণ এর বেশি খেললে চোটের সমস্যা বাড়তে পারে, যেমনটা অস্ট্রেলিয়া সিরিজে হয়েছিল। যদিও এই সিদ্ধান্তটা কতটা সঠিক, এটা আদৌ কার্যকরী হবে কিনা, বিসিসিআই এটা অ্যাপ্রুভ করবে কিনা, এই বিষয়টা দেখার মতো রয়েছে। কিন্তু বুমরা নিশ্চিতভাবে ভারতীয় দলের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং জাসপ্রীত বুমরার পরে এরপরে আরও একটা পেস বোলার নিশ্চিতভাবে মোহাম্মদ সিরাজ। সিরাজ নো ডাউট ভারতের ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স এবং সুইং বোলার, যথেষ্ট ভালো সে সুইং করে। বুমরা এবং সিরাজ এটা ভারতের প্রধান পেস জুটি। এরপর ভারতের যে আরও একটা বোলারকে এখানে যুক্ত করা হতে পারে সেটা হচ্ছে আর্শদীপ সিং। এই সিরিজে আর্শদীপ সিংকে সিলেকশন করা হয়েছে, যেটা অনেকের কাছে অবাক করার মতো, বাট আমরা বহুদিন ধরে চাইছিলাম আর্শদীপ সিংকে ভারতের টেস্ট দলে জায়গা দেওয়া হোক, কারণ এত ভালো সে সুইং করে, টেস্ট দলে তাকে নিশ্চিতভাবে দরকার। তো বুমরা, সিরাজ এবং আর্শদীপ এই 3 জনের হচ্ছে ভারতের পেস বোলিং অ্যাটাক। পাশাপাশি এবার আরও একটা জায়গা কিন্তু এখানে রয়েছে, এই জায়গাতে কাকে খেলানো হবে। দেখুন 3টে পেস বোলার ভারতের কাছে রয়েছে, চতুর্থ পেস বোলার হিসেবে এখানে নীতিশ কুমার রেড্ডি রয়েছে। এবার নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে এই প্লেয়ারটা কতটা কি বোলিংয়ে সাপোর্ট দিতে পারবে, কারণ নীতিশ কুমার রেড্ডি পুরো আইপিএল জুড়ে বোলিং করেনি, জাস্ট গত ম্যাচে কয়েক ওভার বোলিং সে করেছে, আদারওয়াইজ পুরো আইপিএল জুড়ে সে বোলিং করেনি। কতটা বেটার বোলিং সে এখানে করবে এটা দেখার মতো বিষয়, কারণ অস্ট্রেলিয়া সিরিজে নীতিশ কুমার রেড্ডির বোলিং কিন্তু একদমই চলেনি। তবে বিশেষজ্ঞদের একটা মহল এমনটা জানাচ্ছিল যে নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার থেকে ইংল্যান্ডের কন্ডিশনে অনেক বেশি বেটার বোলিং করতে পারে, কারণ ইংল্যান্ডের যেহেতু সুইংটা বেশি হয়, ওভারকাস্ট কন্ডিশন থাকে, যেমনটা এই মুহূর্তে এখানে রয়েছে, তো এই টাইপের কন্ডিশনে কিন্তু অনেক বেটার বোলিং নীতিশ কুমার রেড্ডি করে দিতে পারবে। তো যদি এটা সম্ভব হয় তাহলে ভারতের পেস বোলিং ডিপার্টমেন্টে বুমরা, সিরাজ এবং আর্শদীপের সাথে নীতিশ কুমার রেড্ডিকে অ্যাড করা হবে, এই 4 জনের পেস বোলিং অ্যাটাক। এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে অলরেডি রবীন্দ্র জাদেজা কিন্তু এখানে ভারতীয় দলে রয়েছে। খুব ইম্পর্টেন্টলি এখানে ভারত কিন্তু কুলদীপ যাদবকে সাথে করে নিয়ে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে ইংল্যান্ডের কন্ডিশন অনেক বেশি সুইং ফ্রেন্ডলি হয়, যার কারণে এখানে স্পিন খুব বেশি হয় না। কুলদীপ যাদবকে স্ট্রেট ওয়ে ভারতের দলে কিন্তু জায়গা দেওয়া হচ্ছে না। কুলদীপ যাদবকে পিচ দেখে, কন্ডিশন দেখে তারপরে ইউজ করা হবে। তো কুলদীপ ভারতের এই প্লেইং 11-এর কিন্তু ডাইরেক্ট অংশ নয়, একমাত্র রবীন্দ্র জাদেজা অ্যাজ এ স্পিন বোলিং ডিপার্টমেন্টে যুক্ত হচ্ছে এবং পেস বোলিং ডিপার্টমেন্টে নীতিশ কুমার রেড্ডিকে অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে কাজ করতে হবে। এবং এখানে আরও একটা জায়গা কিন্তু রয়েছে, এই জায়গাতে ভারত কাকে খেলাবে এটা দেখার মতো বিষয়। 3টে পেস বোলার, চতুর্থ পেস বোলিং অলরাউন্ডার এবং পঞ্চম স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা, 5টা বোলার ভারতে হয়ে গেছে। এই 5টা বোলার যথেষ্ট কোয়ালিটি রয়েছে, কিন্তু এখানে আরেকটা তাহলে কি বোলারকে অ্যাড করা হবে নাকি প্রপার ব্যাটসম্যানকে অ্যাড করা হবে, এখানেই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এই জায়গাতে আপনি নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন ওয়াশিংটন সুন্দরের মতো কাউকে, যে একদিকে তো অফ স্পিন করেই দেবে, তার পাশাপাশি সে কিন্তু ব্যাট হাতে যথেষ্ট সাকসেসফুল। কিন্তু যদি আপনি এখানে ধ্রুব জুরেলকে ইউজ করেন, ব্যাট হাতে সে পারফরমেন্স নিশ্চিত দিতে পারে, কিন্তু বল হাতে তার কিন্তু কোনো এখানে জায়গা নেই, সে বোলিং করেই না। তো ধ্রুব জুরেল অথবা ওয়াশিংটন সুন্দর এই দুজনের মধ্যে সিলেকশন করতে হবে, কারণ ঋষভ পান্ত অলরেডি উইকেট কিপিং করছে, তো উইকেট কিপিং নিয়ে চাপ নেই। ধ্রুব জুরেল এবং তার সঙ্গে হচ্ছে কিন্তু ওয়াশিংটন সুন্দর, এই দুজনের মধ্যে ভারতীয় দলকে সিলেক্ট করতে হবে কাকে খেলানো যেতে পারে, অথবা এখানে একটা প্রপার ব্যাটসম্যান হিসেবে করুণ নায়ারকেও অ্যাড করা যেতে পারে এই জায়গাতে, সেটাও কিন্তু খুব একটা খারাপ হবে না। এবার নীতিশ কুমার রেড্ডির সঙ্গে এখানে ভারতের কাছে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে শার্দুল ঠাকুর। এবার আমার মনে হচ্ছে না যে শার্দুল ঠাকুর ডিরেক্টলি ভারতের প্লেইং 11-এর অংশ হতে পারে। শার্দুল ঠাকুর ভারতের এই দলের সাথে যুক্ত রয়েছে, কিন্তু ডাইরেক্টলি প্লেইং 11-এর মধ্যে কিন্তু শার্দুল ঠাকুর নেই। শার্দুল ঠাকুর নিঃসন্দেহে ভারতের এই দলের সঙ্গে অ্যাজ আ ব্যাকআপ হিসেবে গেছে, আর সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডির ব্যাকআপ। যদি নীতিশ প্রথম 1টা 2টো কি 3টে ম্যাচে একদমই না চলে, বা ব্যাটিংয়ে কিছু কন্ট্রিবিউট করতে পারলে বোলিংয়ে একদমই কন্ট্রিবিউট করতে না পারে, তখন এখানে কিন্তু শার্দুল ঠাকুরকে ইউজ করা যেতে পারে নীতিশ কুমার রেড্ডির জায়গায়। অ্যাট দ্য সেম টাইম বোলিং ডিপার্টমেন্টে জাসপ্রীত বুমরা 3টে ম্যাচ খেলার পরে যদি ফিরে চলে আসতে চায়, তখন বুমরার পরিবর্তে
প্রসিদ্ধ কৃষ্ণাকে এখানে কিন্তু ইউজ করা যেতে পারে, যাকে আমার মনে হয় এই সিজনে যেভাবে সে আইপিএলে পারফরমেন্স করেছে নিজের জায়গাটা কিন্তু সে ভারতীয় দলে নিজে তৈরি করে নিয়েছে। তো অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণাকে এখানে আমরা দেখতে পারি ডাইরেক্টলি, অ্যান্ড শুধুমাত্র বুমরার ব্যাকআপ হিসেবে নয়, এখানে প্রসিদ্ধ কৃষ্ণা ডাইরেক্টলি প্লেইং 11-এও কিন্তু খেলতে পারে আর্শদীপ সিং এর জায়গায়। কারণ আর্শদীপ সিংকে তো নিয়ে যাওয়া হচ্ছে, বাট অ্যাকচুয়ালি যে আর্শদীপ সিংকেই খেলানো হবে এরকম কোনো কনফার্মেশন কিন্তু নেই। তো আর্শদীপ সিং এর পরিবর্তে এখানে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে ইউজ করা যেতে পারে, এবং বুমরা চলে গেলে তখন তো প্রসিদ্ধ কৃষ্ণা ডাইরেক্টলি প্লেইং 11-এ চলে আসছে। কারণ আমার মনে হয় না আকাশদীপ কোনোভাবেই ভারতীয় দলে জায়গা ডিজার্ভ করে। আকাশদীপ একটা সম্পূর্ণরূপে ফলস সিলেকশন, এবং এই টিমে আকাশদীপের কোনো জায়গা নেই, বাট স্টিল ভারতীয় দল তাকে নিয়ে যাচ্ছে। হোপফুলি আকাশদীপের জায়গায় আরও অনেক বেটার বোলার কিন্তু ভারতের কাছে ছিল। আমার মনে হয় খলিল আহমেদকে ভারত এখানে কিন্তু নিয়ে যেতে পারতো, যেভাবে এই সিজনে খলিল বোলিংটা করেছে। আকাশদীপকে এখানে নিয়ে যাওয়ার কোনো লজিক নেই। আকাশদীপ পুরোপুরিভাবে নিজেকে প্রমাণ করেছে যে ভারতীয় ক্রিকেটকে দেওয়ার মতো তার কাছে কিচ্ছু নেই। তো ওভারঅল এটা আমার ভারতীয় দলের বেস্ট প্লেইং 11 বলে মনে হচ্ছে। আপনার কি মনে হয় ভারতীয় দলের বেস্ট প্লেইং 11টা কীরকম হতে পারে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।